তাহলে আমাদেরকে বোকা বানানোর জন্য কি করছে? দিল্লিতে চিঠি দিচ্ছে। দিল্লি অনেক দূর, ঘরের নবান্নের পাশে তো হাইকোর্ট। চক্রান্ত চলছে। শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় গিয়ে একটা জাতের ধর্মকে টার্গেট করে বারবার অপদার্থ কথা বলছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আনছে। তখন কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির মুখ থেকে একটাও আমি কথা শুনিনি। আমি অনেক আগে বলেছিলাম যে মমতা ব্যানার্জির স্টেটমেন্ট আমরা চাই। তিনি কি এই কথাটার সাথে সহমত না তার বিপক্ষে, এবং প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। কিন্তু মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করায়নি। কিন্তু বাপ কেউ ছাড়েনি। আপনি পাপ করার সুযোগ দিচ্ছেন শুভেন্দু বাবুকে। ওই পাপ করতে করতে শুভেন্দু বাবু বিধানসভা সামনে দাঁড়িয়ে আপনাকে জঙ্গি যোগ বলে দিয়েছে। এতদিন একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে যখন জঙ্গি যোগ বলছিল, ও পাপ করছিল, আপনি ওর মুখটাকে আটকাননি। মুখকে আটকানোর ফলে আপনাকেও দেখে দিয়েছে। এখন খুব কষ্ট হচ্ছে না? এখন খুব কষ্ট হচ্ছে। প্রমাণ করতে পারলে নাকি পথ ছেড়ে দেবে। আরে প্রমাণ করবে না করবে তার থেকে আগে আমি জানতে চাই, মোদিকে চিঠি দিল্লি অনেক দূরে, কেন স্পিকার স্যারকে চিঠি লিখে স্বাধিকার ভঙ্গের নোটিশ কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে আনছেন না? এটা জানতে চাই। দিল্লি অনেক দূরে, মোদির কাছে চিঠি পৌঁছাতে টাইম লাগবে। আপনারা আমরা প্রত্যেকটা বিধায়ক, মমতা ব্যানার্জি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ইনক্লুডিং নওশাদ সিদ্দিকী, প্রত্যেকের কাস্টোডিয়াতে আমাদের কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্যার। কেন স্পিকার স্যারকে জানাচ্ছে না মমতা ব্যানার্জি? স্পিকার স্যারকে জানালেই স্পিকার স্যার বাধ্য হবে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর মোদি নাও ব্যবস্থা নিতে পারে। মোদির বাধ্যবাধকতা নয় যে নিতেই হবে। আর স্পিকার স্যারকে চিঠি দিলেই, স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেই এটা নিয়ে চর্চা করতে হবে, এটা নিয়ে তদন্ত তৈরি করতে হবে। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। তাহলে আমাদেরকে বোকা বানানোর জন্য কি করছে? দিল্লিতে চিঠি দিচ্ছে। দিল্লি অনেক দূর, ঘরের নবান্নের পাশে তো হাইকোর্ট। আমার বিরুদ্ধে আমাকে কালিমালিপ্ত করার জন্য ক্যানিং পূর্বের এক বিধায়ক অনেক বাজে ভাষায় মন্তব্য করেছে। আমি উত্তর দিয়েছি? দিইনি। আমি এই মন্তব্যের সত্যতা জানার জন্য কোর্টে গিয়েছি। কোর্টকে আমি বোঝানোর জন্য বলছি, জাস্ট কোর্টের কাছে গিয়ে বলছি যে উনি যে কথাগুলো বলেছে তার প্রমাণ দিক। তাহলে শুভেন্দু বাবুর যে কথা বলেছেন মমতা ব্যানার্জিকে খুব ব্যথা লেগেছে, আমাদেরকেও খারাপ লেগেছে। আপনাদের কারো কি খারাপ লাগেনি? কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই চেয়ারে কালকে আপনিও বসতে পারেন। ওই চেয়ারের সম্মান আমরা দেব। ওই চেয়ারে বিগত দিনে বুদ্ধবাবু বসেছিলেন, ওই চেয়ারে বিগত দিনে জ্যোতিবাবু বসেছিলেন, আরও বিশ্ববরণ্য ব্যক্তিত্বরা ওই চেয়ারে বসেছিলেন। আগামী দিনেও যে কেউ বসতে পারে, মানুষ যাকে চাইবে। তবে ওই বুথ দখল করে আমরা বসবো না। যদি মানুষ সুযোগ দেয়, আমরা বুথ দখল করে নয়, পুলিশকে কাজে লাগিয়ে নয়। তাহলে ওই চেয়ারের সম্মান আমাদের। আমরা যতই সমালোচনা করি, এন্ড অফ দ্য ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার, এটাই পরিচয়। তার সমালোচনা করবো অবশ্যই, কিন্তু তাকে সরাসরি ওই কথা বলছে, আমাকেও খারাপ লেগেছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুধুমাত্র মোদিকে চিঠি লিখে ছেড়ে দিতে চাইছে কেন? এটাই তো টুইস্ট আছে। মোদিকে চিঠি পাঠাচ্ছে, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলছে। আপনি আমি কি ভাববো এই শুভেন্দুকে এবার জব্দ করে দেবে? ও বিজেপির অনেক হই হই করছে, তো এবার জব্দ করবে। কিন্তু উনি কোর্টে যাচ্ছেন না কেন? ওনার আত্মসম্মানে আঘাত দিয়েছে, মানহানি হয়েছে তার। এই মানহানি মামলায় কোর্টে যাচ্ছে না কেন? কোর্টে গেলেই দেখবেন শুভেন্দু বাবুর বলা বন্ধ হয়ে যাবে। আমি একবার কোর্টে গিয়েছি বলছিল, আর একবার যখন গিয়েছি আর বলছে কি ভাই, জিজ্ঞাসা করবেন। উনি বলেছিলেন শওকত বাবু যে কোর্টে গিয়ে বলতে হয়, বলবো, মনে আছে তো? তাই আমি ওনাকে কোর্টের থেকে দাওয়াত পাঠিয়েছি, আসো কোর্টে বলো। আর আসেনি, কোর্টের ধারে ঘুরছে না। আনবো, টেনে আনবো আগের দিনে কোর্টে ওনাকে আনবই আমি। হয় হাইকোর্ট, হয় ব্যাংশাল কোর্ট, আর না হলে ওনাকে হাইকোর্ট আনবো। ওনাকে আমি একবার নিয়ে এসেছিলাম, আবার আনবো, এটা বলে রাখছি। তাহলে শুভেন্দু বাবুকে কেন বলছে না? শুভেন্দু বাবুকে বললেই বলা বন্ধ করে। যতই প্ল্যান করে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমানের এই চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা বাঙালিরা এক হয়ে আমাদের পরিচয় হবে বাঙালি, বাংলার আমরা অধিবাসী, এইটা এক হয়ে আমাদেরকে এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন তো একটা নির্বাচিত সরকার চলছে, যেই সরকার চলার পেছনে যে সরকার টিকে আছে, যাদেরকে শুভেন্দুবাবু রাত দিন গালাগালি করছে, তাদের 70% অবদান আছে। তাহলে যাদের ভোটের জন্য সরকার চলছে,
তারা ভোটও দেবে, সরকারেও রাখবে, তাদের উপর অত্যাচার হবে, তারা গাল খাবে, তারাই প্রতিবাদ করবে, তাহলে এই সরকার রেখে লাভ নাই। রাখবো কেন আমি ভাই? তোমাকে ভোট দিলাম, তুমি 1.5 লক্ষ টাকার মাইনে পাবে, বিধায়ক হলে 1,22,000 পাবে, কই বিধানসভার মধ্যে ঢুকে বলতে পারছো না কেন? বারাইপুরে মসজিদের ভেতরে পিচ্ছাপ করে ওখানে হিন্দু মুসলমানের বিরুদ্ধে যারা দাঙ্গা লাগাতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? ভোট তো তুমি নিচ্ছ, তুমি কেন বলতে পারছো না বহরমপুরে কালী মন্দির ভেঙে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার যারা অপচেষ্টা করছে তার হাতকে গুঁড়িয়ে দিতে হবে? তুমি কেন বলছো না তোমার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সরস্বতী পূজা কোথায় হবে না হবে সেই নিয়ে নোংরামি করে যারা বাংলায় একটা সাম্প্রদায়িক একটা বাতাবরণের চেষ্টা করছে, অসাম্প্রদায়িক চিন্তাভাবনার মানুষের মনের মধ্যেও সাম্প্রদায়িক চিন্তাভাবনা ঢুকে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না? কেন বলছো না? তুমি কেন বলছো না জোর গলায়? মমতা ব্যানার্জি অনেক কথা বললে বিধানসভাতে, 1 ঘন্টা 20 মিনিট মতো বক্তব্য দিয়েছে। সত্যি আমি 1 ঘন্টা 20 মিনিটই বক্তব্য শুনেছি। বিজেপির বিরুদ্ধে বলার জন্য অন্যতম একটা বড় অস্ত্র ছিল, সেটা চোপড়ার অস্ত্রটা। কি চোপড়ায় আমরা খবর দেখলাম ওখানে সরস্বতী মূর্তি ভাঙচুর করা হয়েছে। সত্যি আমি একজন ধার্মিক হিসাবে আমাকেও ব্যথা লেগেছে, কারণ আমি আমার ধর্মকে যতটা ভালোবাসি অন্য ধর্মকে ততটাই রেসপেক্ট করি। এটা আমার ধর্মীয় শিক্ষা। সংবিধান আমাকে অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলার কোনো জায়গা দেয়নি, ভবিষ্যৎ দেয়নি। খুব কষ্ট লেগেছে। সরস্বতী পুজো যখন করতে দিচ্ছিল না শুনলাম, খুব কষ্ট লেগেছে। পরে খোঁজ নিয়ে দেখলাম ওদের তো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো বিভ্রান্ত ছড়াচ্ছিল। আর এটা চোপড়ার ঘটনা কি দেখলাম, উরি বাবা, চোর মাচায়ে শোর। 1974 সালে একটা ফিল্ম বেরিয়েছিল, তারপরে 2002 সালের দিকে ওটাকে আবার নামটা একই নাম রেখে করেছিল। ফিল্মটা কেন বলছি, বিধানসভায় এখন খুব ডায়লগ চলছে হিন্দি ফিল্মে, জানো তো? আমাদের বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় খুব ফিল্মে ধরে ধরে ডায়লগ দিচ্ছে, বসন্তী তেরা নাম কি আয়ে এইসব বলছে। তো ওই সময় আমারও একটু দেখি, একটু চোর মাচায়ে শোর একটা ফিল্ম ছিল। হ্যাঁ হ্যাঁ, 1974-এর প্রথম এটা বেরিয়েছিল। তা হিরোকে জানি না, আমি ঠিক সব হিরোকে চিনিও না। তো যেটা বলতে যাচ্ছিলাম, ওই চোর মাচায় শোর, বিজেপি ওই চোপড়া ঘটনাকে কেন্দ্র করে এই সরস্বতী পুজো ভাঙচুর করেছে, জিয়াদি মোল্লা বলে সারাদিন গাল দিয়েছে। আর অ্যারেস্ট কে হয়েছে জানেন? 4 জন অ্যারেস্ট হয়েছে। যারা ধর্মীয় পরিচয় আমি দেখতে চাইছি না, তার রাজনৈতিক পরিচয়টা একটু শুনুন। সে বিজেপির একজন সদস্য এবং ওই পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি। বুঝতে পেরেছেন? চোর মাচায় শোর। আরো 3 জন অ্যারেস্ট হয়েছে, সেই 3 জনও বিজেপির সক্রিয় কর্মী। তাহলে মমতা ব্যানার্জিকে এটা তো সামনে রেখে বিধানসভায় কড়া ভাষায় বলা দরকার ছিল যে পশ্চিমবাংলায় তোমরাই ধর্মস্থানগুলোকে আক্রমণ করে তোমরাই রাজ্যের বদনাম করার চেষ্টা করছো। এ কথা বললেন না। এইটাও না বলার কারণ, এটা নীরব হয়ে গেলেন কেন? 1 ঘন্টা 20 মিনিট, কত টাইম বলুন তো? অনেক কিছু বললেন, এটা বললেন, এটা বলা না বলে নীরব থেকে গেলেন। এর কারণটাই হচ্ছে এটা যে এক প্রকার যা হচ্ছে হোক। তাহলে উনি তো সরকারের প্রধান, উনি যদি একটা কথা বলে দেয় যে এই পশ্চিমবাংলাতে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি মানে অন্য ধর্মকে যারা ক্রিটিসাইজ করবে, আমি কাউকে রেহাত দেব না। সে যে কেউ হতে পারে, যে কেউ, মানে এটা আমি বলছি। আমি বলেছিলাম বিগত দিনে গার্ডেন রিচের ঘটনাকে নিয়ে আমাকে অনেকে গাল দিয়েছে, আমি পরোয়া করি না। কারণ গার্ডেন রিচে দুর্গাপুজোর মাইকের আওয়াজ নাকি বেশি হয়েছিল, সেটার জন্য কোথায় গিয়েছিল? কিছু মানুষজনকে অন্য এলাকা থেকে, ওই এলাকার মুসলমানরা নয়, কিছু এলাকা ছিল, বাকি অন্য এলাকার মানুষ নিয়ে সেই পুঞ্জ মণ্ডপে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল। তার সাথে সাথে আমি প্রতিবাদ জানিয়েছিলাম, আপনার যদি মনে হয় যে আপনি আপনার ধর্মীয় আচরণ করছেন, অন্য কেউ বাধা দিচ্ছে, আপনি সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারবেন না, এটা অনুচিত। কারণ এটা নিয়ে দাঙ্গা হয়ে যেতে পারে। আপনার কাজ কি হলো থাকতো যে গার্ডেন রিচে ঘটনা ঘটছে, কাছেই লোকাল থানাতে গিয়ে ধর্নায় বসে যান যে আমি নামাজ পড়তে চাইছিলাম, এমন জোরে মাইক বাজিয়েছে, আমার নামাজ ওইখানে পুজো মণ্ডপ ওখান থেকে 300 মিটার দূরে ইচ্ছাকৃতভাবে মাইক নিয়ে এসে করছে। আপনি প্রশাসনকে জানান, 60 ডেসিবেলের বেশি জোরে মাইক বাজাচ্ছে, আপনি জানান। তারও আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম। কিন্তু এই ঘটনা তো ঘটে যাচ্ছে পরপর। বারাইপুরের মসজিদের ইমাম সাহেবের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, ওই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার কেউ হয়নি। আপনারা জানেন না
বারুইপুরের কথা বলছি, 10-12 দিনের মধ্যে বড় 3টে ঘটনা ঘটেছে। মসজিদের অপবিত্রতা, ইমাম সাহেবের ঘরে আগুন, একটা মুসলিম সমাজের তার ধর্মীয় পরিচয় তার মুসলিম ফেরিওয়ালাকে মারধর। সংখ্যালঘুদের উপরে অত্যাচার তো কোনো জায়গায় সংখ্যাগুরুদের উপরে হচ্ছে। সংখ্যালঘু আমার দেখার দরকার নাই। যদি কঠোর হস্তে বলে যে এগুলোকে আমি টলারেট করব না, ধর্ম নিয়ে যারা অন্য ধর্মের সাথে লাগার চেষ্টা করবে, ধর্মকে সামনে রেখে যারা দাঙ্গার পরিবেশ তৈরি করবে, তাদেরকে রেহাত দেব না। এটা কি জোর গলায় বলছে একবারও? কেন বলছি না বলুন তো? হ্যাঁ, কারণ হচ্ছে এটা, এরা জানে ধর্মে ধর্মে যত লাগালাগি হবে ফায়দা হবে ওদের দুজনের। কাদের দুজনের? তারা ছিল একসাথে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা। এই ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, প্রথম সারিতে বাঙালিরা ছিল, সেটাও বিভেদটা করার চেষ্টা করে ভাগ করতে চাইছে। ভাগ করলে কি হবে? এদের লুটে পুটে খাওয়ার জায়গাটা ভালো থাকবে। তাই আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা পশ্চিমবাংলার মানুষ, বাঙালি, আমরা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করব এবং শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির চক্রান্তে আমরা ফা দেব না। এখন কি বলছে? যে বলছে ওরা যদি মাঠে নামে সামলাতে পারবে তো। ওরা কারা নতুন করে বলতে লাগছে না ভাই, কার বিরুদ্ধে বলতে নতুন করে বলতে লাগছে না। আমি ওরা দিয়েই বলছি, আমি ওদের উদ্দেশ্যেই বলছি, যাদেরকে মাঠে নামার জন্য উৎসাহিত করলো 2021 সালের আগে, তাদেরকেই বলেছিল এই মমতা ব্যানার্জির সরকার যে ওরা গেরুয়া বসনধারীরা চলে আসবে, অর্থাৎ বিজেপিরা চলে আসবে। সরি, গেরুয়া বসনধারী নয়, গেরুয়া পতাকাধারী। গেরুয়া বসনধারীকে আমি সম্মান করি, ত্যাগের প্রতীক। আমার তো মনে হয় হিন্দু ভাইদেরকে জাগ্রত হতে হবে, আগিয়ে আসতে হবে। যে গেরুয়া বসন স্বামীজি পড়েছিল, সেই গেরুয়া বসন পরে আজকে গেরুয়া বসনের অপমান করছে। ভেগধারী গেরুয়া বসনের গা থেকে গেরুয়া বসন খুলে নিতে হবে, আগিয়ে আসতে হবে হিন্দু সমাজকে। আর মুসলিম সমাজে দাড়ি টুপি রেখে যারা দাড়ি টুপি শান্তির প্রতীক, ঐক্যের প্রতীককে যারা নষ্ট করার চেষ্টা করছে, বিশ্বাসের প্রতীককে যারা, তাদেরকে বলবো মুসলিম সমাজে এগিয়ে আসুন। তাদেরকে বলুন এইরকম ভেগধারী দাড়ি টুপি তোমার লাগবে না। এটা এগিয়ে আসতে হবে। যাক, যেটা বলছিলাম, যখন 2021 সালের আগে কি বলেছিল? ওরা চলে আসবে, ভোটটা আমাকে তোমরা দাও, আমি তোমাদেরকে প্রোটেক্ট করব বলেনি? সেই জন্য পশ্চিম বাংলার হেভি সংখ্যালঘু মুসলমানরা ভোট দিয়েছিল। তাহলে এখন দায়িত্ব কার? দায়িত্ব কার? যে ভোট চেয়েছিল, যারা দিয়েছেন, যাকে দিয়েছেন বিশ্বাস করে, তাহলে দিদিমণির দায়িত্ব। তা দিদিমণি কি করবে এখন? তা না করে, দায়িত্ব না পালন করে আপনাকে বলছে মাঠে নামবো কি নামবো না সেটা আপনাকে বলতে হবে না। ইতিহাস দেখুন বাঙালিদের, যখন বাঙালিদের ওপরে যখন আক্রমণ এসেছে, যার ধর্ম নির্বিশেষে নেবে যারা আক্রমণ করেছে, তাদেরকে কিন্তু নিশ্চিহ্ন করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তো আগামী দিনে কি করতে হবে জানে বাঙালিরা। কিন্তু আপনি একটা নির্দিষ্ট জাতিকে বলে কি করতে চাইছেন? পাম খাওয়াতে চাইছেন। আমি একটা কথা বলবো, আনিস তো ফেভারিট ছেলে ছিল। আনিসের কি হলো ভাই? বিদ্যুৎ মণ্ডল বাঙালি, তার কি হলো? আবু সিদ্দিককে তো পুলিশ পাশে পিটিয়েছে, এমন পরে মারা গিয়েছে। সাবির মল্লিক হরিয়ানাতে মারা গেল, পিটিয়ে খুন করলো, তার কি হলো? সোমনাথ দেবনাথ মহারাষ্ট্র থেকে পিটিয়ে খুন করলো, কি হলো? আফরাজুল রাজস্থানে পিটিয়ে খুন করলো, কোথায় তখন কথা? আপনার কেরলে গিয়ে আপনার বাঁকুড়ার হেমন্ত রায়কেও খুন হয়ে বাড়ি ফিরতে হয়েছিল, তখন কোথায় ছিল? কোনো কথা নেই। তো আমি অনুরোধ করবো এটাই, ইনার কথায় কেউ বার খাইয়ে রাস্তায় নেমে পড়বেন না। কিছু নামবে দেখবেন বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তৃণমূলের নেতারা নামাবে, সাবধানে থাকবেন। দাঙ্গা লাগাবার একটা অপচেষ্টা চলছে, সাবধানে থাকবেন। তৃণমূল দেখবেন কোনো মুসলমান সংগঠনের নাম দিয়ে, আমি কোড আনকোড বলছি, কোনো মুসলমান সংগঠনের নাম দিয়ে রাস্তায় নামাতে চাইবে, এই ফাঁদে আপনারা পা দেবেন না। রাস্তায় যখন নামবার দরকার হবে তখন নামবেন, নামতে বারণ করছি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রোটেস্ট করবেন।